গৌরকিশোর ঘোষ বাংলা সাহিত্য তথা সাংবাদিকতার জগতে এক বিস্ময় ব্যক্তিত্ব। জন্ম অধুনা বাংলাদেশের যশোর জেলায়, ছাত্রজীবন কেটেছে নদিয়ার নবদ্বীপে। 1945 সালে আইসিএস পাশ করলেও পেশাদার জীবনে প্রবেশ সেই 1941 সালে, কিন্তু সাংবাদিকতার সূচনা সেই 1953 সালে। তার আগে এই 12 বছরে তিনি যা যা করেছেন তাই নিয়েই একটা সম্পূর্ণ উপন্যাস হয়ে যায়। প্রাইভেট টিউটর, ইলেকট্রিক মিস্ত্রি, জাহাজের খালাসি, রেস্তোরাঁর বয়, ট্রেড ইউনিয়ন অর্গানাইজার, স্কুল মাস্টার থেকে ভ্রাম্যমাণ নৃত্য সম্প্রদায়ের ম্যানেজার, ল্যান্ড কাস্টমস ক্লিয়ারিং কেরানি, প্রুফ রিডার, কি নেই সেই তালিকায়। তার পরের সাংবাদিক জীবনেও বর্ণের অভাব ছিল না কখনো। 1975 সালে জেল খেটেছেন মিসা আইনে, পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু পুরস্কার। 80-র দশকের গোড়ায় তিনিই ছিলেন আজকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। পাশাপাশি চলেছে সাহিত্যকর্ম। তার লেখা সাগিনা মাহাতো উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়েছে শ্রী তপন সিংহের পরিচালনায়। আজ আমাদের গল্পের আসরে তার যে গল্পটি উপস্থাপন করতে চলেছি সেই পশ্চিমবঙ্গ এক প্রমোদ তরণী হাহা, তার লেখা অতি বিখ্যাত একটি গল্প। এই গল্পটি পাঠ করছি দেশ পত্রিকার 5ই অগ্রহায়ণ 1377, অর্থাৎ ইংরেজি 21শে নভেম্বর 1970 সংখ্যাটি থেকে। আসুন শুনে নেওয়া যাক গৌরকিশোর ঘোষের গল্প পশ্চিমবঙ্গ এক প্রমোদ তরণী হাহা। পাঠে আমি রৌহিন। অ্যান প্রাণাধিকাশু, এই পর্যন্ত লিখে সে থামল, পড়ল, তারপর প্রাণাধিকাশু কথাটা কেটে দিল। তারপর দর্শকদের দিকে চেয়ে কৈফিয়ত দিল, কেন কাটলুম জানেন? আজ এখানে এই কলকাতায়, এই পশ্চিমবঙ্গে আমার প্রাণের অধিক আমি ছাড়া আর কেউ নেই, তাই। আমি আর আমার প্রাণ এক ঠাঁই রাখতে কি যে প্রাণান্ত, হা হা। প্রিয় অ্যান, তোমার চিঠিখানা পেয়ে অনেকদিন পরে আবার কাঁচা বয়সের রোমাঞ্চ অনুভব করলাম। যখনই তোমার চিঠি পাই আমার মনে হয় যেন দৈববাণী শুনি। মনে হয় অন্তরিক্ষে কোথাও দুটি চক্ষু আমার দিকে সতত চেয়ে আছে। মনে হয় অগণিত তারার মধ্যে মিশে আরো দুটো তারা নির্নিমেষ চেয়ে আছে শুধু আমারই দিকে। আর এই বোধটা এই মধ্যাহ্নের আঁধারে হাতড়ে হাতড়ে যখন চলি, সেই নিঃসঙ্গ যাত্রায় বড় বল দেয়। তোমার কাছে স্বীকার করাই ভালো, আজ আমি একা। আর করার মতো ভালো পার্ট আমার হাতে নেই। আমি আজ আর কারো বন্ধু নই, সন্তান নই, স্বামী নই, পিতা নই, ভাই নই। এইসব ভূমিকার সফল অভিনয় এত অজস্র রজনী করেছি, তাই ওগুলো আর লোক টানে না। আমি আজ শুধু আমি। অ্যান, তুমি আমার কে? এ প্রশ্নের আজও মীমাংসা হয়নি। আমি তোমার কে তুমিও কখনো এ প্রশ্ন জিজ্ঞাসা করনি। প্রথম সাক্ষাতে তুমি বলেছিলে, হু ইজ ফ্রম ইন্ডিয়া? তুমি, তাই না? আর আমি বলেছিলাম হ্যাঁ। দৃশ্য 1। অ্যান হুইল চেয়ার ঠেলে এগিয়ে এলো, তার দিকে হাত বাড়িয়ে দিল। সে হ্যান্ডশেক করল। অ্যান হেসে বলল, কি করে চিনলাম? অবাক হচ্ছ? অবাক হবার কিচ্ছু নেই, তোমার গায়ে যে কলকাতার গন্ধ। ওয়েলকাম টু ওয়েলস। সে বলল, ধন্যবাদ। মিস্টার ডেভিস, অ্যান যে খবরের কাগজের সাব এডিটর, তিনি তার সম্পাদক, সমবেত বিদেশি অভ্যাগতদের উদ্দেশ্য করে বললেন, ওয়েল, ইটস আ ন্যাচারাল সিলেকশন। অ্যান তার দেশের লোক পেয়ে গিয়েছে। জেন্টলম্যান, লেট আস হ্যাভ আ টোস্ট ফর দিস রিউনিয়ন। তারা সকলে মদের গ্লাস তুলে সমস্বরে বলে উঠল, গুড লাক টু মিস্টার ক্যালকাটা। সে গ্লাস তুলে বলল, ধন্যবাদ। অ্যান বলল, থ্যাংক ইউ মিস্টার ডেভিস, দিস ইজ আ সিলেকশন নো ডাউট অ্যান্ড ভেরি ন্যাচারাল ওয়ান ইনডিড, অ্যান্ড আই হোপ। মুখের কথা কেড়ে নিয়ে মিস্টার ডেভিস বললেন, দিস উইল বি আ রিওয়ার্ডিং ওয়ান টু। গুড লাক টু ইউ অ্যান। সকলে হো হো করে হেসে উঠল। সে প্যাডের পাতা থেকে মুখ তুলে দর্শকদের বলল, অবিকল এইভাবে শুরু হয়েছিল জানেন। সে আজ কত বছর হয়ে গেল, যেন অনেক জন্ম আগে। কি দারুণ বরফ পড়ছিল। এর আগে আমি সিনেমায়, বিলিতি ফিল্মে ছাড়া আর বরফ পড়তে দেখিনি কোথাও।
সোনালি চুল মেয়েও না। ডিনার টেবিলে অ্যান আমার পাশেই বসেছিল। সেই থেকে আমরা ঘনিষ্ঠ। দৃশ্য 2। ইউ বাস্টার্ড, ইউ লায়ার, ইউ সোয়াইন বলে চেঁচিয়ে উঠে খালাসি টোলার নরবরে বেঞ্চিতে ঠকাস করে মদের গ্লাসটা নামিয়ে রেখে লোকটা শটান তার সামনে এসে দাঁড়ালো। গাঁট্টা গোট্টা চেহারা, বুনো মোষের মতো ফুঁসছে, ঘুষি পাকিয়ে বলে উঠল, শালা মামদোবাজি পেয়েছো? অ্যান ইজ মাই লাভার। এক ঘুষিতে তোমার নাক ফাটিয়ে দেবো। আই শ্যাল শুট ইউ। জনা দুয়েক লোক এসে তেরিয়া লোকটাকে জাপটে ধরলো। এই কি মাতলামি হচ্ছে? চল চল, আর হুজ্জুতি বাদিও নি বাবা, সময়টা ভালো না। লোকটা চাঁচাতে লাগলো, হি ইজ আ লায়ার। অ্যান আমার লাভার। অ্যানের বাবা আমার দাদুর কলিয়ারির ম্যানেজার ছিল। আই লাভ হার, আই লাভ হার। অ্যান আমার লাভার। যে শালা চারদিকে পাপ চোখে তাকাবে তাকে আমি। সে দর্শকদের বলল, আপনারা বসুন, বিচলিত হবেন না, উনি বড় মজার লোক। এর আগে অলিম্পিয়ায় উনি একদিন আমাকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন আর বলেছিলেন, অ্যান বড় ভালো মেয়ে, অ্যানকে আমি খুব ভালোবাসি, তুমি বড় ভালো ছেলে, তোমাকেও আমি ভালোবাসি। অ্যান ছোটবেলায় এদেশ ছেড়ে চলে গেছে, ওকে কখনো এই চুমু খেতে পারিনি। আজ এসো, তোমাকেই চুমু খাই। তুমি যে কলকাতার কথা ভাবো অ্যান। সে আবার দর্শকদের দিক থেকে মুখ ফিরিয়ে লিখতে বসলো। তুমি যে কলকাতার ছবি দেখো, ছবি আঁকো, আর আমি যে কলকাতায় থাকি, এ দুটো কিন্তু এক পৃথিবীতে বাস করে না। তুমি তো এদেশ ছেড়ে চলে গিয়েছো সেই কবে, তখন যুদ্ধ সবে বেঁধেছে, তখন তুমি খুবই ছোট। তখন কলকাতা ছিল বাংলাদেশের রাজধানী, আর সে বাংলা ছিল পূব প্লাস পশ্চিম বাংলা, সেকেন্ড সিটি অব দ্য ব্রিটিশ এম্পায়ার। আর এই কলকাতা এখন পশ্চিমবঙ্গের নড়বড়ে শহর মাত্র। আর পশ্চিমবঙ্গ এক ঝাঁঝরা প্রমোত্তরণী, আর লিখি বোট। সেই কলকাতা তার চুনকাম করা উপরের ডেক। আর আমরা এক ফ্যান্সি ড্রেস বল নাচে রং মাখা সব কুশীলব। সে লিখতে লিখতে হঠাৎ একবার নেপথ্যের দিকে চেয়েই চেয়ার ছেড়ে শশব্যস্তে উঠে দাঁড়ালো। বলল, আসুন আসুন, কি আশ্চর্য। তারপর দর্শকদের দিকে ঘাড় ফিরিয়ে পৌরসভার নকিবের মতো হেঁকে উঠল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মিস্টার মেয়র। দৃশ্য 3। মেয়র মহোদয় যথেষ্ট আনুষ্ঠানিক মর্যাদা বজায় রেখে মেপে মেপে পা ফেলে প্রবেশ করছেন। তার পরনে কালো রঙের স্যুট, টাই, কিন্তু প্যান্টের বোতাম একটাও না থাকায় ভিতর থেকে জাঙ্গিয়ার সাদা দড়ি বাইরে বেরিয়ে পড়েছে এবং মেয়রের চলার গতির সঙ্গে তা পেন্ডুলামের মতো এদিক ওদিক দুলছে। মেয়র মহোদয় চেয়ারটা ঘুরিয়ে নিয়ে দর্শকদের দিকে মুখ করে বসলেন, ফলে প্যান্টটা আরো হাঁ হয়ে গেল এবং ভিতরের জাঙ্গিয়াটি বেশ প্রকটভাবে দৃশ্যমান হল। 1 নম্বর কাউন্সিলরের নেপথ্য কণ্ঠ, মিস্টার মেয়র স্যার, এ ম্যাটার অফ গ্রেট পাবলিক ইম্পর্টেন্স। আবর্জনার স্তূপে কলকাতা মহানগরী, যে মহানগরী রামমোহন, বিদ্যাসাগর, মাইকেল, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজির ঐতিহ্য বহন করছে, 19 শতাব্দীর রেনেসার ধারা যেখানে ফল্গু নদীর ন্যায় প্রবাহিত। মেয়র মহোদয়, মোদ্দা কথাটা কি বলুন? 1 নং কাউন্সিলরের নেপথ্য কণ্ঠ, মোদ্দা কথাটা হচ্ছে জঞ্জাল অপসারণে আপনার চরম ব্যর্থতা, নিদারুণ গাফিলতি। আমরা জানতে চাই জঞ্জাল সাফ হচ্ছে না কেন, রেট পেয়ার আর কতদিন এ অবহেলা সইবে? মেয়র মহোদয়, কেন্দ্র টাকা দিচ্ছে না। 2 নং কাউন্সিলরের নেপথ্য কণ্ঠ, মিস্টার মেয়র স্যার, 4র্থ শ্রেণীর কর্মচারীদের ভাতা বাড়াবেন বলে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথার উপর আস্থা রেখে আমরা ধর্মঘট তুলে নিয়েছি। সেই বর্ধিত ভাতা কোথায়, কেন তা দেওয়া হচ্ছে না? মেয়র মহোদয়, কেন্দ্র টাকা দিচ্ছে না। 3 নং কাউন্সিলরের নেপথ্য কণ্ঠ, মিস্টার মেয়র স্যার, মেরামতির অভাবে কলকাতার রাস্তাঘাটের অবস্থা এমন ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে যে নিত্য দুর্ঘটনা ঘটছে, লোক মরছে, জখম হচ্ছে,
বাস গাড়ি উল্টে যাচ্ছে। মেয়র মহোদয়, কেন্দ্র টাকা দিচ্ছে না। 4 নং কাউন্সিলরের নেপথ্য কণ্ঠ, মিস্টার মেয়র স্যার, কলকাতার জল সরবরাহের অবস্থা ভয়াবহ। মেয়র মহোদয়, কেন্দ্র টাকা দিচ্ছে না। 5 নং কাউন্সিলরের নেপথ্য কণ্ঠ, মিস্টার মেয়র স্যার, আপনার প্যান্টের বোতাম নেই, জাঙ্গিয়ার অংশ বিশেষ দৃষ্টিকটুভাবে। মেয়র মহোদয়, কেন্দ্র টাকা দিচ্ছে না। বিভিন্ন নেপথ্য কণ্ঠ, মিস্টার মেয়র স্যার, মিস্টার মেয়র স্যার, মিস্টার মেয়র স্যার। মেয়র মহোদয়, অর্ডার অর্ডার। আপনারা ভুলে যাবেন না যে আমরা নাগরিকদের স্বার্থ রক্ষা করাকেই ব্রত হিসেবে গ্রহণ করেছি। এও ভুলে যাবেন না যে আমাদের একটু পরেই দেশবন্ধু ছবিটি বিশেষ প্রেস শোতে দেখতে যেতে হবে, এবং এই বছরেই দেশবন্ধুর জন্মশতবার্ষিকী, এবং দেশবন্ধুই পৌর প্রতিষ্ঠানের গৌরব ছিলেন। অতএব পৌরপিতা হিসেবে এই ছবিটি দেখে দেশবন্ধুর প্রতি আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন যেন আমরা সর্বসম্মতিক্রমে করতে পারি, পৌরপিতা হিসেবে সেটি আমাদের বিশেষ দায়িত্ব। অতএব বাজে কাজের সময় নষ্ট না করে চলুন আমরা এখনই বেরিয়ে পড়ি। জনৈক কাউন্সিলরের নেপথ্য কণ্ঠ, মিস্টার মেয়র স্যার, এটা কি ফ্যামিলি পাস? মেয়র, আলবাত, অনেক সংগ্রাম করে ওটা আদায় করেছি। সকলে নেপথ্য থেকে চেঁচিয়ে, হিয়ার হিয়ার, 3 চেয়ার্স ফর মেয়র। সে লিখল, কিছুদিন আগে ধাঙর ধর্মঘট হয়েছিল, তাই আবর্জনার স্তূপ জমে আছে কলকাতার পথে পথে। মজা কি জানো, যে পার্টির ইউনিয়ন সেই পার্টিরই মেয়র, এবং সেই ধর্মঘট মিটেও গিয়েছে কবে, কিন্তু আজও জঞ্জালের স্তূপ রাস্তা থেকে সরল না। ফুটপাথ দিয়ে হাঁটা যায় না অ্যান। ফুটপাথে জঞ্জাল, ফুটপাথে ব্যবসা বাণিজ্য, ফুটপাথে জন্ম মৃত্যু বিয়ে। কোথা দিয়ে হাঁটবো তবে? রাস্তা। দৃশ্য 4। বিরাট চওড়া রাস্তা, নো পার্কিং সাইন, গাড়ি সারি সারি পার্ক করা। দুজন কনস্টেবল এক পানওয়ালির সঙ্গে হাস্য পরিহাসে মত্ত। রাস্তার মাঝখানে ট্রাম লাইন খোঁড়া, স্তূপাকার মাটি জমে আছে। রাস্তার এধারে গর্ত খুঁড়ে কেবল মেরামত হচ্ছে। ডাঁই করা মাটি রাস্তাটিকে আরো সরু করে দিয়েছে। যে পথে পাশাপাশি দুটো গাড়ি অনায়াসে চলতে পারত, সেখানে এখন একটা গাড়ি চলতে পারে কি না পারে। দৃশ্য 5। একটা লোক বোঝাই প্রাইভেট বাস দ্রুত বেগে ওই সংকটে এসে ঘ্যাঁচ করে ব্রেক কষে দিল। এক বৃদ্ধ ধাক্কা খেয়ে ছিটকে মুখ থুবড়ে রাস্তার পাশে পড়ল। ড্রাইভার মুখ বাড়িয়ে, বেঞ্চো তেরি বেহেন কা। প্যাসেঞ্জাররা সমস্বরে, শালা অফিস টাইমে হাওয়া খেতে বেরিয়েছে, এই ড্রাইভার ছোড় ছোড়, লেট হয়ে যায়গা। বাসটার পিঠ থাবড়াতে লাগলো যারা বাইরে ঝুলছিল। কন্ডাক্টর বাস থেকে নেমে এগিয়ে গেল। তারপর বায়া ডাহিনা করে মুমূর্ষু বৃদ্ধ আর মাটির ঢিপির বাঁকটার ভিতর দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে বাসটাকে বের করে নিয়ে রণহুঙ্কার দিলে, চলে। বাস বেগে বেরিয়ে গেল। দৃশ্য 6। একটা লরি তীব্র বেগে ছুটে ওই সংকটের মুখে এসে ঘ্যাঁচ করে ব্রেক কষে দিল। এক মহিলা লরির ধাক্কায় ছিটকে পড়লেন। ড্রাইভার মুখ বাড়িয়ে, শালার মাগি। টপ স্পিডে লরিটা বেরিয়ে গেল। মহিলার চোখ মুখ রক্তে ভেসে যেতে লাগলো। কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল না। দৃশ্য 7। একটা স্কুলের ছেলে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ল। গাড়িটা তীব্র বেগে বেরিয়ে গেল। পরক্ষণেই একটা প্রাইভেট গাড়ি ওখানে এলো। মধ্যবয়সী ভদ্রলোক গাড়ি চালাচ্ছেন, পাশে তার মেয়ে বসে স্কুল থেকে ফিরছে। মেয়ে চিৎকার করলো, বাবা ওই দেখো একটা ছেলেকে চাপা দিয়ে গেল, বাবা ও কি মরে গেছে, বাবা ওকে তুলে নাও। ভদ্রলোক ওর কথায় আমল দিতে চাইলেন না, বেরিয়ে যাবার চেষ্টা করলেন। মেয়ে, বাবা প্লিজ প্লিজ ওকে ফেলে যেও না, তুলে নাও বাবা, ও হয়তো বেঁচে যেতে পারে, ওই দেখো নড়ছে। মেয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল। বাবা ইতস্তত করে গাড়ি ব্যাক করলেন। ওর চোখে মুখে দুশ্চিন্তা ফুটে উঠল। বাবা গম্ভীরভাবে বললেন, ব্যাপারটা খুবই রিস্কি। গাড়ি ব্যাক করে আহত ছেলেটার কাছে ফিরে এলো। ততক্ষণে সেখানে এক উত্তেজিত জটলা। একজন চেঁচিয়ে উঠল, ওই যে শালা ফিরে এসেছে, মার শালাকে। সঙ্গে সঙ্গে একদল 14-15 বছরের ছেলে টেনে হিঁচড়ে ভদ্রলোককে বের করে নিয়ে গেল এবং লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলল। একজন ছুরি চালিয়ে তার পেট ফাঁসিয়ে দিল। সেই কিংবা হয়তো আরো কেউ গলার নলিটাও ফাঁক করে দিল। মেয়ে
ভয় পেয়ে গাড়ির মধ্যে বসে হিস্টিরিয়া রোগীর মতো চোখ বুজে চেঁচাতে লাগলো, বাবা বাবা বাবা। দপ করে গাড়িতে আগুন জ্বলে উঠল। দাউ দাউ আগুনের মধ্যে বসে মেয়েটা চোখ বুজে চেঁচাতে লাগলো, বাবা বাবা বাবা। দৃশ্য ৮। কনস্টেবল দুজন পানওয়ালির সঙ্গে খুব মস্করা করছে, হাসছে হো হো করে। পানওয়ালি, ও মিনসে, উধার যাও না, देखो ना क्या गोलमाल होता। 1 नंबर कांस्टेबल, अरे होगा क्या, कोई नक्सल उक्सल आया गया होगा और क्या। पानवाली, কেন চোখের মাথা কি খেয়ে ফেলা है, देखता नहीं गाड़ी में আগুন লাগাता है। 2 নম্বর কনস্টেবল, আগুন দিচ্ছে তো আমরা গিয়ে কি করব, আমরা কি দমকল, আমরা এদিকে যাই আর বোমা খাই, আমাদের শালা আর মার ছেলে নেই। দৃশ্য ৯। দূরে এক জটলার সামনে দাঁড়িয়ে দমকল ঠং ঠং করে ঘন্টা বাজাচ্ছে। সে প্যাডের খাতা থেকে মুখ তুলে দর্শকদের বলল, ও দমকল আর আসবে না। কেন জানেন, ওরা ইট ছুঁড়ে বোমা মেরে ওদের ভাগিয়ে দেবে। কলকাতায় এখন এই দস্তুর। অ্যান, সে ঘাড় গুঁজে আবার লিখতে লাগলো, তোমার মনে আছে ফ্র্যাঙ্কফুর্ট থেকে তোমাকে যে চিঠিখানা লিখেছিলাম তার কথা, তাতে তোমাকে প্রফেসর হেলমুটের কথা লিখেছিলাম না। আজ কলকাতার অবস্থা দেখে কেন জানি না বারবার তার কথাই মনে পড়ে। ওর মেয়ে ফ্রিডা ফ্র্যাঙ্কফুর্টে আমার গাইড ছিল। ওকেই আমি বলেছিলাম, দেখো খালি ভালো জায়গা দেখে আর কি হবে, এত বড় একটা জাত, এত শক্তি, এত বুদ্ধি, এত উদ্যোগী, এরা কি করে একজন ডিক্টেটরের পদতলে নিজেকে বিকিয়ে দিয়েছিল, এটা আমার কাছে ধাঁধা। তোমাদের দেশে এলাম ফ্রিডা, এই ধাঁধার উত্তর না জেনেই ফিরতে হবে। ফ্রিডাই ব্যবস্থা করে ওর বাবার সঙ্গে আমার দেখা করিয়ে দিলে। ভারী সুন্দর দিনটা ছিল। দৃশ্য ১০। প্রফেসর হেলমুট তার পড়ার ঘরে দুহাতে মুখ ঢেকে বসে আছেন। ছোট ছোট টি পয়ের উপর খাবার প্লেট, চায়ের কাপ খালি পড়ে আছে। ফ্রিডা একটা চেয়ারে চুপ করে বসে আছে। ২০ বছরের তরুণী, বেশ বিরাট চেহারা, চোখে মুখে লাবণ্য ঢলঢল করছে। ওর মা, প্রৌঢ়া চেহারা, দেখলে মনে হয় অনেকদিন ধরে অনেক দুশ্চিন্তার ঝড় ওর উপর দিয়ে প্রবল বেগে বয়ে গেছে। এসে খালি প্লেট গ্লাসগুলো তুলে নিতে লাগলেন। ফ্রিডা মাকে সাহায্য করতে গেল, উনি বারণ করলেন। স্বামীর দিকে একবার চেয়ে ভিতরে চলে গেলেন। প্রফেসর হেলমুটের সব চুল সাদা রেশমের মতো অবিন্যস্ত। সে প্রফেসর হেলমুটের চুলের উপর দিয়ে তার দৃষ্টিটা পিছনের কাঁচের জানলার উপর ফেলল। বাইরে সুন্দর রোদ, একটা গাছের ডাল মৃদু হাওয়ায় দুলছে। নিচে ওরা দোতলায় বসেছিল, পার্কে অজস্র রকমের ফুলের শোভা। প্রফেসর হেলমুট হঠাৎ ওর মুখের দিকে চাইলেন, তারপর মন্দ্রস্বরে বললেন, আমাদের ছেলে যতদিন ছোট ছিল ততদিন ভালোই ছিলাম। ও ক্রমে বাড়তে লাগলো, বড় হতে লাগলো, আর আমার মন অস্থির হয়ে উঠতে লাগলো। ওর বয়স যখন ২১, আর দুদিন পরেই ওর জন্মদিনের উৎসব। একদিন কলকাতা থেকে ফিরে শটান আমার এই ঘরে ঢুকে পড়ল। ওর চোখ মুখ থমথম করছে। আমি প্রমাদ গুনলাম। ও আমার চোখে চোখ রেখে বলল, হিটলার যে লক্ষ লক্ষ নিরপরাধ ইহুদিকে, বিরোধী পক্ষর লোককে হত্যা করছে, এ খবর তুমি জানতে? বুঝলাম আর পালাবার পথ নেই। আমার ছেলে একদিন এই প্রশ্ন জিজ্ঞাসা করবে, এই আশঙ্কায় আমি ওর মুখোমুখি হতাম না। সত্যি কথাই বললাম, আকারে ইঙ্গিতে আমি বুঝতে পেরেছিলাম। ও তার পরের প্রশ্ন করলো, যখন বুঝতেই পেরেছিলে তখন কি করলে? আমি থরথর করে কাঁপতে কাঁপতে বললাম, আমি কি করব? অত বড় একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, হিটলারের হাতে মিলিটারি, পুলিশ, গোয়েন্দা, পোষা গুন্ডা, আর আমি এক নিরীহ প্রফেসর, আমি কি করব? কি করতে পারতাম? ঘৃণায় ওর চোখ মুখ বিভৎস হিংস্র হয়ে উঠল। সাপের মতো হিসিস করে বলল, অন্যায় প্রতিবাদ করে মরতে পারতি, কাপুরুষ, ভণ্ড, ইউনাক। প্রফেসর হেলমুট মাথা নিচু করে বললেন, সেই যে ও এ বাড়ি থেকে বেরিয়ে গেল, আর সে ফিরল না। আসলে আমরা ভয়ে জবুথবু হয়ে পড়েছিলাম। আমাদের নৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়েছিল। ভয় আমাদের বিচার বুদ্ধি গুলিয়ে গিয়েছিল। সেদিন কেন যে সবকিছু খুইয়েও শুধু বেঁচে থাকতেই চেয়েছিলাম, আজ তার ব্যাখ্যা দেওয়া অসম্ভব। সে মুখ তুলে দর্শকদের বলল,
আজ আমরাও কি এই প্রশ্নের সামনে এসে দাঁড়াইনি বিবেকের সামনে? দৃশ্য 11। ভক ভক করে হর্ন দিতে দিতে লোক বোঝাই এক দোতলা বাস এসে স্টপে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পাইপ গান আর লোহার রড হাতে দুজন ড্রাইভারের কাছে ছুটে গেল। ড্রাইভারের দিকে পাইপ গান তাক করে একজন, এই শালা, বাঁচতে চাস তো শিগগির নেমে আয়। ড্রাইভার কাঁপতে কাঁপতে নেমে গেল। ওরা ড্রাইভারের পোঁদে এক লাথি মারল। অন্য দুজন কন্ডাক্টরের পেটে ছোড়া ধরে, এই শালা, যা আছে দিয়ে দে, দিয়ে ভাগ। কন্ডাক্টর দুজন পকেট আর ব্যাগ হাতড়ে যা পেল ওদের দিয়ে দিল। ওরা এক একজন কন্ডাক্টরের পোঁদে একটা করে লাথি ঝেড়ে বলল, যা শালা ভাগ, হাসতে হাসতে যাবি শালা। কন্ডাক্টর দুজন হাসতে হাসতে চলে গেল। 4-5 জন ভিতরে ঢুকতেই 2-4টে মেয়ে ভয়ে কেঁদে উঠল। পাইপ গান উঁচিয়ে একজন চেঁচিয়ে উঠল, এই চুপ, সব চুপ। সবাই চুপ করে গেল। লোহার রড উঠিয়ে একজন বলল, এখানে শালা কারোর বাপের শ্রাদ্ধ হচ্ছে না যে কাঁদতে হবে। বোমা উঁচিয়ে আরেকজন বলল, এটা হাসির নাটক হে, হাসির নাটক। প্রাণটি নিয়ে যে বাড়ি পৌঁছতে পারবে সেই আনন্দে সবাই একবার বদন ভরে হাসো। সব প্যাসেঞ্জার দাঁত বার করে হাসতে লাগলো। একজন ডান্ডা উঁচিয়ে হুকুম দিল, এবারে সবাই ধীরে ধীরে নেমে যাও। সবাই ধীরে ধীরে নেমে যেতে লাগলো। গেটের কাছে ছোড়া হাতে দুজন, এক একজন করে যাত্রী গেটের কাছে আসছে। ওরা পোঁদে লাথি মারছে। যাত্রীরা দাঁত বার করে যেন কিছুই হয়নি নেমে যাচ্ছে। বাস খালি হলো। ওরা আগুন ধরালো। বাস দাউ দাউ করে জ্বলে উঠল। দৃশ্য 12। যাত্রীরা সবাই পোঁদে একটা করে লাথি খাচ্ছে আর হাসতে হাসতে ট্রাম থেকে নেমে যাচ্ছে। খালি ট্রাম দাউ দাউ করে জ্বলতে লাগলো। দৃশ্য 13। বাস চলছে, ভিতরে ঝগড়া হচ্ছে। একজন চেঁচিয়ে উঠল, এই শালা ড্রাইভার, আগের মোড়ে বাস থামাও। বাস সামনের মোড়ে দাঁড়িয়ে গেল। ভিতর থেকে একটি গুন্ডা ছেলে একজনকে টেনে হিঁচড়ে নামাচ্ছে। সে প্রাণপণে চেঁচাচ্ছে, আমাকে বাঁচান, আমাকে ধরুন, আমাকে নামাতে দেবেন না, আমাকে খুন করে ফেলবে। সবাই চুপ। বাঁচান, বাঁচান, বাঁচান। ছেলেটাকে নামিয়ে গুন্ডাটা সকলের সামনেই তার পেটে ছুরি ঢুকিয়ে দিল। ছেলেটা বাবা গো বলে এক নিদারুণ চিৎকার করে গোঙাতে লাগলো। সবাই চুপ। গুন্ডাটা বলল, এই ড্রাইভার, আমি গাড়ি চালাও। ড্রাইভার গাড়ি চালালো। দৃশ্য 14। স্কুলের দোতলার ক্লাস থেকে 4টি ছেলে পাইপ গান, লোহার রড নিয়ে একটি ছেলেকে টেনে হিঁচড়ে আনছে। ছেলেটি চেঁচাচ্ছে, স্যার বাঁচান, বাঁচান, আমাকে খুন করবে, বাঁচাও, কে আছো বাঁচাও, পুলিশে খবর দাও। পাইপ গানধারী, চুপচাপ দাঁড়িয়ে থাকো সব, যদি বাঁচতে চাও। একজন বারান্দায় একটা বোমা ছুঁড়লো। সবাই ঘরের ভেতর ঢুকে গেল। ছেলেটাকে ওরা হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যাচ্ছে। ছেলেটা যা পাচ্ছে প্রাণপণে আঁকড়ে ধরছে। দরজা চেপে ধরলো। ওরা টানছে ওকে। ও প্রাণপণে দরজা চেপে ধরে আছে। বাঁচান স্যার, আমাকে বাঁচান। একটা ছেলে লোহার রড পিটে ওর হাতের আঙুল ছেঁচে দিল। ওর মুঠো আলগা হয়ে পড়লো। বাঁচাও, বাঁচাও। ওরা ওকে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে গেল। ছেলেটা পেচ্ছাপ করে ফেললো। বাঁচাও, বাঁচাও। লোহার রড চললো। আর কোথাও নিয়ে যাওয়ার দরকার কি? এই গেটের বাইরেই শালাকে খতম করে দে। একটা ছেলে তার কানে পাইপ গান ঠেকিয়ে গুলি করলো। তারপর ওকে ফেলে রেখে নিরুত্তেজ ভাবে বেরিয়ে গেল। ছেলেটা পড়ে গিয়ে কিছুক্ষণ ধরফর করলো। তারপর ঠান্ডা। দৃশ্য 15। ফাঁকা রাস্তা, দূরে কোথাও বোমা পড়লো। প্রথমে একজন এবং পরে আরো কয়েকজন ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে পথ চলছে। আবার বোমার আওয়াজ। ওরা দৌড়ে পালিয়ে গেল। দৃশ্য 16। নেপথ্যে আওয়াজ শোনা গেল, হ্যান্ডস আপ। হাত ওঠালো সকলে। আগের দৃশ্যে যাদের দৌড়ে পালিয়ে যেতে দেখা গিয়েছিল তারা সব ঊর্ধ্ববাহু হয়ে একে একে উল্টো দিকে চলে গেল। দৃশ্য 17। একটা আর্মড পুলিশের ভ্যান ভোঁ করে এসে পড়লো, থামলো। কয়েকজন পুলিশ ও অফিসার উদ্যত রাইফেল ও রিভলভার নিয়ে ঝপাঝপ করে নেমে পড়লো। তারপর কিছুক্ষণ এলোপাথারি গুলি চালালো। অফিসার দুটো রিভলভার তাক করে হুকুম দিলেন, হ্যান্ডস আপ। একজন বাজারের থলি সমেত অতি কষ্টে হাত উঁচু করে চলে গেল।
সার্জেন্ট একটা রিভলভার ত্যাগ করে হ্যান্ডস আপ। দুটি খুব আধুনিকা মেয়ে হাত উঁচু করে চলে গেল। একজন কনস্টেবল রাইফেল তাক করে হ্যান্ডস আপ। জনৈক বেশ্যা চোখ মেরে মিনসের ন্যাকড়া দেখো না, জানা ঘরে গিয়ে মাকে হ্যান্ডস আপ কর। কোমর দুলিয়ে চলে গেল। কনস্টেবল রাইফেল নামিয়ে গোঁপে তা দিতে লাগলো। আবার গাড়িতে সবাই উঠে পড়লো, গাড়ি ছেড়ে দিল। সে দর্শকদের বলল, এই কলকাতায় এখন শুধু বেশ্যারাই নির্ভয়। দৃশ্য 18। একজন কনস্টেবল রাইফেল উঁচিয়ে ভয় ভয় লাট্টুর মতো ঘুরপাক খেতে খেতে হ্যান্ডস আপ হ্যান্ডস আপ হ্যান্ডস আপ বলতে বলতে তড়িৎ গতিতে বেরিয়ে গেল। দৃশ্য 19। দুজন কনস্টেবল পিঠে পিঠে জোড়া লাগিয়ে দুটো রাইফেল ত্যাগ করে কিছুটা সাহসের সঙ্গে উদোবুদোর স্টাইলে জোড়া জোড়া পা ফেলে হ্যান্ডস অফ বলতে বলতে হেঁকে হেঁকে কাঁকড়ার মতো পাশে হেঁটে বেরিয়ে গেল। দৃশ্য 20। চারজন কনস্টেবল চারদিকে মুখ করে এবং চারদিকে রাইফেল তুলে এবং গায়ে গা ঠেকিয়ে সামনে পেছনে পাশে বিচিত্র গতিতে এগিয়ে হাঁকতে লাগলো হ্যান্ডস আপ। তারপর ওইভাবেই বেরিয়ে গেল। দৃশ্য 21। এক মোটা মারোয়ারি মহিলা রিকশায় চেপে হাত উপরে তুলে বেরিয়ে গেলেন। দৃশ্য 22। একটা বাসের প্যাসেঞ্জাররা যারা সিটে বসেছিলেন হাত উঁচু করে অফিসে চললেন। সে দর্শকদের বলল, যারা দাঁড়িয়েছিলেন তারা যেহেতু ঊর্ধ্ববাহু হয়েই ছিলেন, সেই হেতু সমস্যার সমাধান আপনা থেকেই হয়ে গেল। দৃশ্য 23। বাবা আর ছেলে একসঙ্গে হাত তুলে পথ হাঁটছে। ছোট ছেলের খুব মজা লেগেছে, বলল, বাবা তুমি গৌরাঙ্গ হয়েছ। বাবা অপমানে ফুঁসছিল, ছেলের গালে ঠাস করে এক চড় কষিয়ে দিল। এক কনস্টেবল বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল, লোকটার পোঁদে এক বুটের লাঠি কষিয়ে বলল, শালা কার হুকুমে হাত নামিয়েছিস, হ্যান্ডস আপ। দৃশ্য 24। হাত তুলে একটা লোক এলো, বিড়বিড় করে বললে, আমি মশাই গায়ক, কোনো সাতে পাঁচে নেই, বলুন দেখি কি বিড়ম্বনা। আরেকজন ঢুকলেন, বৃদ্ধ, হাই পাওয়ারের চশমা, বললেন, আমি একজন অধ্যাপক, আমার মান সম্মান আছে, এসব কি হচ্ছে? নেপথ্য থেকে গর্জন, হ্যান্ডস আপ। বৃদ্ধ তাড়াতাড়ি গৌরাঙ্গ হয়ে বেরিয়ে গেলেন। আরেকজন রাগত ভাবে ঢুকলেন, বললেন, আমি রিটায়ার্ড জজ, আমি সব আইন জানি, পুলিশকে এমন যথোচ্চাচারের ক্ষমতা কে দিয়েছে জানতে চাই। নেপথ্যে গর্জন, হাত ওঠাও নইলে গুলি করব। রিটায়ার্ড জজ তাড়াতাড়ি হাত তুলে এবং কিঞ্চিত নরম হয়ে বললেন, বেটা বড্ড গোয়ার, আইন কানুন যে জানে না তা তো বোঝাই যাচ্ছে, হয়তো দুম করে গুলিই ছুড়ে বসবে, তার চাইতে বাড়ি চলে যাই, জ্যোতিষ নিয়ে বসি গে। কোন গ্রহ নক্ষত্রের কুদৃষ্টির ফলে কপালে আজ যে এমন অপমান যোগ ঘটলো সেটা ভালো করে মিলিয়ে নেওয়াই তো ভালো, নয় কি? দৃশ্য 25। একজন পুলিশ অফিসার ঢুকলেন, ডান হাতে রিভলভার, বাঁ হাতে পোর্টেবল মাইক্রোফোন। দুম দুম করে দুটো ব্ল্যাঙ্ক ফায়ার করলেন, তারপর মাইক্রোফোনে মুখ তুলে বললেন, যে যেখানে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে আছেন সেই অবস্থাতেই থাকুন সবাই, খবরদার কেউ নড়বেন না। রিভলভার তুলে শূন্যে আরো দুটো ফায়ার করলেন তিনি, তারপর আবার মাইক্রোফোন মুখে তুলে বললেন, আপনারা কেউ নড়বেন না, এখনই পুলিশ কমিশনার আসছেন, জনসংযোগ করবেন। চারজন পুলিশ চারদিকে রাইফেল উঁচিয়ে এক ব্যূহ রচনা করে ঢুকলো। ব্যূহের ভিতরে পুলিশ কমিশনার। ব্যূহের ভিতর থেকেই পুলিশ কমিশনার হাঁক ছাড়লেন, নবগেষ্ট। পুলিশ অফিসার দৌড়ে এসে খটাস করে একটা স্যালুট ঠুকে দিয়ে অ্যাটেনশন হয়ে বললেন, ইয়েস স্যার। পুলিশ কমিশনার, সব ঠিক আছে? পুলিশ অফিসার অ্যাটেনশন হয়ে, ইয়েস স্যার। পুলিশ কমিশনার, মাইক দাও। পুলিশ অফিসার বলল, অ্যাটেনশন। চারজন কনস্টেবল চারদিকে মুখ করে অ্যাটেনশন হলো। পুলিশ অফিসার যথেষ্ট শক্ত হয়ে 1 2 3 3 পা এগিয়ে গেলেন। প্যারেডের ছবি। নবকেষ্ট পা ঠুকে দাঁড়ালেন, একটা স্যালুট দিলেন, মাইক্রোফোনটা রাইফেলের মতো একবার বুকের কাছে এনে ওটা কমিশনারের কাছে দিলেন। স্যালুট করলেন, 3 স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ করলেন, অ্যাটেনশন, তারপর স্ট্যান্ড অ্যাট ইজ হয়ে দাঁড়ালেন। পুলিশ কমিশনার, নবকেষ্ট তুমি একটু এগিয়ে গিয়ে ওই মোড়ের মাথায় গিয়ে দাঁড়াও। নবকেষ্ট, ইয়েস স্যার। পুলিশ কমিশনার, কড়া নজর রাখবে, বুঝেছো? নবকেষ্ট, ইয়েস স্যার।
পুলিশ কমিশনার, একটু এদিক ওদিক দেখলেই ইউ শুট। নবকেষ্ট ইয়েস স্যার বলে স্যালুট দিয়ে রিভলভার বাগিয়ে মার্চ করে বেরিয়ে গেল। পুলিশ কমিশনার 4 জন কনস্টেবলের গুহের ভিতর দাঁড়িয়ে চোঙা মুখে দিয়ে বললেন, বন্ধুগণ, আজকের আমার এই জনসংযোগের উদ্দেশ্য আপনাদের একটা কথা দৃঢ়ভাবে জানানো যে পুলিশের মনোবল দারুণ হাই। আমি পুলিশ কমিশনার, আমি একথা পূর্ণ দায়িত্ব নিয়ে জানাচ্ছি যে পুলিশ ফোর্সের সাহস অটুট আছে এবং পুলিশের মনোবল অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আগে যেখানে একটা পুলিশ দিতাম এখন সেখানে 2-3টে পুলিশ দিচ্ছি, আর তাদের হাতে ধারাও রাইফেল রিভলভার দিয়েছি, দরকার লাগলে বোমাও দেব। এইভাবেই আমরা শহরে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবো। শৃঙ্খলা যে বেশ খানিকটা ফিরেছে তা এখন শহরের রাস্তাঘাটে ঊর্ধ্ববাহু লোকের সংখ্যা দেখলেই বুঝতে পারবেন। নিম্নলিখিত পরিসংখ্যানও আপনাদের সাহায্য করবে। মাত্র 3 মাস আমরা গৌরাঙ্গ মুদ্রা চালু করেছি। প্রথম মাসে 33%, দ্বিতীয় মাসে 57% এবং এ মাস শেষ হতে যদিও 12 দিন বাকি আছে এবং সব থানার রিপোর্ট এখনো পাইনি, তবু এরই মধ্যে 78% লোক গৌরাঙ্গ মুদ্রায় অভ্যস্ত হয়ে উঠেছেন। এই অগ্রগতি আমি তো মনে করি পুলিশ ফোর্সের পক্ষে যথেষ্ট উৎসাহব্যঞ্জক নয় কি? এইবার অস্ত্রের কথা। আগেই আপনাদের বলেছি সব পুলিশের হাতেই আমরা অস্ত্র দিয়েছি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে রাইফেল রিভলভার তো সবাই চালাতে জানে না। আমরা যারা জানি, বহুদিনের অনভ্যাসের দরুন তাদের হাতেও আজ আর ভালো টিপ নেই। তাই আমরা সবাই পাইকারি হারে আগামী 3 মাস হাতের টিপ প্র্যাকটিস করে নেব সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। সুখের কথা, আমাদের প্রশাসনের বিজ্ঞ অফিসারদের আমাদের সমস্যা সম্পর্কে আমরা যখন ওয়াকিবহাল করেছি তখন তারা অত্যন্ত সহানুভূতির সঙ্গে তা বিবেচনা করে দেখেছেন এবং আগামী 3 মাস অর্থাৎ পুলিশের ট্রিপ প্র্যাকটিসের মরশুমে পুলিশের গুলিতে কেউ মারা গেলে তার কোনো তদন্তই হবে না এই আশ্বাস পুলিশকে দিয়েছেন। আমরা আনন্দিত যে পুলিশকে তারা পুলিশ হিসেবে না দেখে মানুষ হিসেবেই বিচার করেছেন। আপনাদের কাছেও আমার অনুরোধ যে আপনারাও পুলিশকে মানুষ হিসেবেই গণ্য করবেন এবং জানেন তো মানুষ মাত্রেরই ভুল হয়। তাই আগামী 3 মাসে এই বেচারি আনাড়ি পুলিশ মানুষেরা হাতের টিপ ঠিক করতে গিয়ে যদি রামকে মারতে শ্যামকে মেরে ফেলে, অবশ্যই ভুল করে, তবে তা নিয়ে হইচই করবেন না, কারণ আমরা তো আপনাদের নিরাপদেই রাখতে চাই। মুখ থেকে চোঙা নামিয়ে পুলিশ কমিশনার হাঁক দিলেন, নবকেষ্ট। নবকেষ্ট দৌড়ে এসে অ্যাটেনশন হয়ে স্যালুট দিল। তারপর প্যারেডের কায়দা কানুন যথোচিতভাবে পালন করে চোঙাটা পুলিশ অফিসারের কাছ থেকে নিয়ে নিল। পুলিশ কমিশনার হুকুম দিলেন, শুট, শুট টু কিল। এখন আমরা 2 তরফের ফায়ারের মধ্যে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে অফিস, কারখানা, স্কুল, হাসপাতাল যাই, বাজার হাট করি, সিনেমা থিয়েটার দেখি, সঙ্গীতের জলসা, খেলার মাঠের ভিড় বাড়াই, আবার বাড়ি ফিরি। সব সময় কেমন ভয় ভয় করে। এই ভয় যা কিছুর সঙ্গে আমার নারীর যোগ, প্রাণের বন্ধন তা কুড়ে কুড়ে খেয়ে আলাদা করে দিচ্ছে। আমার নোঙরটা ছিঁড়ে গেছে। আমি শ্যাওলার মতো ভেসে চলেছি। সব বন্ধন ছিঁড়ে ছিঁড়ে ক্রমশ আমি একা হয়ে পড়ছি। আবার যত একা হচ্ছি ততই ভয় বাড়ছে, যত ভয় বাড়ছে তত দ্রুত একা হয়ে যাচ্ছি। মাঝে মাঝে অতি পরিচিত এই কলকাতা কেমন অচেনা হয়ে ওঠে। তখন আর পথঘাট, দোকানপাট, লোকজন কিছুই চিনতে পারি নে। অবাক হতভম্ব হয়ে পথের পাশে দাঁড়িয়ে পড়ি। একসময় দেখি পথটা নড়ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে। দৃশ্য 26। রেড রোডটা ক্রমশ লম্বা হয়ে চলেছে। মেশিন থেকে যেমন কাগজ বের হয় অনেকটা সেই কায়দায় রেড রোড ক্রমশ লম্বা হতে হতে, সরু হতে হতে সোজা দিগন্তে গিয়ে মিশল। পথের একপাশে হিংস্র, ক্রুদ্ধ, বিরাট একদল তরুণ ও যুবা, ভদ্র অভদ্রের রকমারি ভিড়, হাতে লোহার রড, সাইকেলের চেন, ছুরি, বোমা, পাইপগান নিয়ে দাঁড়িয়ে আছে। পথের অন্য ধারে উদ্যত রাইফেল ও রিভলভারধারী পুলিশ ফোর্স। আর পথের ঠিক মাঝখান দিয়ে চলেছে কলকাতার অগণিত নাগরিকেরা, আবাল বৃদ্ধ বনিতার নিঃশব্দ মিছিল। এরা যেন রোমক বা মিশরীয় সাম্রাজ্যের পায়ে বেরি পড়া দাসের দল, যারা শুধু অন্যের হুকুম নত মস্তকে মানতেই জানে। মাথা নিচু করে নিজেকে ভাগ্যের হাতে সম্পূর্ণভাবে সঁপে দিয়ে
ওদের মিছিল চলেছে দিগন্তের থেকে নিয়তির দিকে। দৃশ্য 27। প্রফেসর হেলমুট বললেন, আমরা বুঝতে পারছিলাম আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যত পিছিয়ে পড়ছি ততই বিবেকের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, আর বিবেকের কাছ থেকে যত দূরে সরে যাচ্ছিলাম ততই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস আমরা হারিয়ে ফেলছিলাম। গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আমরা কেউ রুখে দাঁড়াইনি। হাইমার সংবিধানে ব্যক্তির অধিকার যতটুকু সুরক্ষিত ছিল, নাৎসিদের, কমিউনিস্টদের ক্রমাগত প্রচারের ফলে সাধারণ লোক তার মর্ম বুঝতে পারেনি। সোশ্যাল ডেমোক্রেটরাও তার মূল্য দেয়নি। গণতান্ত্রিক চেতনাকে, ব্যক্তির অধিকার বোধকে ওরা সবাই উপহাসের বস্তু করে তুলেছিল। দৃশ্য 28। ময়দানের মাইক তারস্বরে বলে চলেছে, এই কি গণতন্ত্র? এ তো ধাপ্পা। যে গণতন্ত্র বড় লোককে শুধু বড় লোক করে আর গরিবের গরিবি আরো বাড়িয়ে দেয়, সেই গণতন্ত্র তো ধাপ্পাবাজি, ঝুটা। দৃশ্য 29। প্রফেসর হেলমুট বললেন, আমরা যারা বুদ্ধিজীবী অধ্যাপক, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আমরা প্রথম দিকে এইসব কথা ফু ফু করে উড়িয়ে দিয়েছি। এই অপপ্রচারের জুৎসই উত্তর দেওয়া যে জরুরি, জনসাধারণকে সমান জোরের সঙ্গে এ কথাটা বোঝানো দরকার ছিল যে কল্পনার স্বর্গে পৌঁছাবার স্বপ্ন রচনা না করে বাস্তবের ত্রুটি বিচ্যুতি সংশোধন করা অধিকতর কাম্য। আমরা বুদ্ধিজীবীরা তা বোঝাতে পারিনি। অনেকে দেশের উপর রাগ করে, বিরক্ত হয়ে বা প্রাণ বাঁচাবার তাগিদে দেশ ছাড়লেন, আর আমরা যারা রইলাম মুখ বুজে, তারা মূলহীন, মনুষ্যত্বহীন শুধু বেঁচে থাকার জীবন বেছে নিলাম। কেবলই নিজেকে ভাঁওতা দিচ্ছিলাম। অমঙ্গলের যে চেহারা দেখছি এ সাময়িক। মানুষ মূলত কল্যাণকামী যখন, তখন সব ঠিক হয়ে যাবে। দৃশ্য 30। গোটা কতক মাস্তান এসে বাসটা ঘিরে ফেলল। এক মাস্তান ড্রাইভারকে বলল, কিরে, খুব যে নকশা দেখিয়ে ভেগে পড়া হচ্ছে, কালী পুজোর চাঁদাটা? ড্রাইভার নেতো হেসে বলল, কেন দাদারা, কাল যে দিয়ে গেলাম। মস্তান বলল, কই রসিদ দেখি। ড্রাইভার রসিদ দেখালো। মাস্তান ঠাস করে ড্রাইভারের গালে এক চড় মেরে বললে, মাজা কি বার করছি, শালা আমাকে ফলস দিচ্ছ? ড্রাইভার চড়চাপড় খেতে খেতে বলল, এত চাঁদা রোজ রোজ কোত্থেকে দেব, কতজনকে দেব? ড্রাইভারের পেটে এক ঘুষি ঝেড়ে মাস্তান বললে, আবার রংবাজি হচ্ছে। যাত্রীরা চুপ। দৃশ্য 31। প্রফেসর হেলমুট বললেন, ছোটখাটো উৎপাত, দোকান লুট, কি জবরদস্তি টাকা আদায়, কি সুদখোর ইহুদির গলা কাটা, এসব আমরা প্রথম দিকে তেমন আমল দিইনি। ভেবেছিলাম এগুলো মূলত ল অ্যান্ড অর্ডারের সমস্যা। গণতন্ত্রে এখন জীর্ণ দশা, প্রশাসনের ক্ষমতা নেই। একটা দক্ষতর প্রশাসন, শক্ত প্রশাসন প্রতিষ্ঠিত করতে পারলেই এসব ঠিক হয়ে যাবে। সে লিখল, অ্যান, আমরাও মোটামুটি এখন সেই ধরনের চিন্তাই একটা করে যাচ্ছি। এই সর্বনাশের মূল খুঁজতে এখনো আমাদের আলস্যের অবধি নেই। দৃশ্য 32। প্রফেসর হেলমুট বললেন, ক্রমশ উৎপাত বেড়ে চলল, সেই সঙ্গে খুন, জখম আর লুটেরাদের আকাশ ছোঁয়া দাবি। হ্যাঁ, দাবির বহর এখানেও বাড়ছে। কখনো পুজোর চাঁদার নামে, কখনো পার্টির চাঁদার নামে জুলুম বেড়েই চলেছে। ফলে বাসওয়ালারা বিনা নোটিশে বাস বন্ধ করে দিচ্ছে। খুন জখম বাড়ছে। স্কুলে ঢুকে শিক্ষক মারছে বর্ষা দিয়ে খুঁচিয়ে, বাড়িতে চড়াও হয়ে খুন করছে, স্কুলের শিক্ষিকার বুকে মিথ্যে ছুরি। আমরা সবাই চুপ করে আছি, মুখ বুজে সব জুলুম হজম করে যাচ্ছি, আর মাথা তুলতে সাহস পাই না কেউ। খাচ্ছি, দাচ্ছি, রমণ করছি, আর সিনেমা দেখছি, আর চায়ের দোকান, কফি হাউসে জাঁকিয়ে বসে রাজা উজির মেরে চলেছি। দৃশ্য 33। চৌরঙ্গি রোডের একদিকের ফুটপাত ঘন জঙ্গলে ভরে গিয়েছে। মাঝে মাঝে কতগুলো লোমশ হাত জঙ্গল ভেদ করে উপরে উঠছে। হাতে হাতে পাইপ গান, তলোয়ার, বর্ষা, লোহার রড, সাইকেলের চেন, বোমা। ওদিকের ফুটপাথে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ ফোর্স, হাতে রাইফেল, রিভলভার, লাঠি। এপার থেকে পাইপ গানের আওয়াজ, মারো শালাকে। বোমার আওয়াজ, মারো শালাকে। ওপার থেকে হুকুম ছুটে আসছে, শুট, শুট টু কিল। রাইফেলের ফটফট আওয়াজ। আর রাস্তার মাঝখান দিয়ে চলেছে ভীত ত্রস্ত অগণিত দাস মানুষের নতমুখী মিছিল।
এপাশ থেকে পাইপ গানের গুলি ছুটলো। মিছিলের একটা মেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। জঙ্গলে উল্লাস, একটা শ্রেণী শত্রু খতম। ওপাশ থেকে হুকুম, শুট। রাইফেল আওয়াজ দিল, ফাট্টা। মিছিলের একটি জওয়ান বুকে গুলি লেগে ছিটকে পড়ে গেল। হ্যালো, কন্ট্রোল রুম, চৌরঙ্গি এরিয়া। হ্যাঁ স্যার, এক রাউন্ড ফায়ার স্যার, একজন খতম স্যার, স্পট ডেড স্যার, সমাজ বিরোধী স্যার। হঠাৎ চৌরঙ্গি রোডটা দ্রুত বেগে দুলতে শুরু করলো, যেন দ্রুত বেগী একটা কনভেয়ার বেল্ট। সে দর্শকদের বলল, একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে ওরা ওই মিছিলের লোকগুলো কেউ কারোর দিকে চাইছে না। কাজেই ওদের সঙ্গীদের কে থাকলো আর কে গেল তা ওরা কেউ বুঝতেই পারছে না। দৃশ্য 34, চিত্তরঞ্জন এভিনিউ। বাঁদিক থেকে একটা বোমা এসে মিছিলে পড়ল। 5-6 জন পড়ে গেল, কেউ মৃত কেউ বা আহত। মিছিলের লোকগুলোর মধ্যে কেউ কেউ মৃত ও আহত সঙ্গীদের ডিঙিয়ে ডিঙিয়ে চলে গেল, কেউ কেউ বা মারিয়ে। বাঁদিকে উল্লাস ধ্বনি, আরো শ্রেণী শত্রু খতম। ডান দিক থেকে কয়েক ঝাঁক গুলি এসে সেই বোবা মিছিলের আরো কয়েকটা লোককে মাটিতে শুইয়ে দিল। মিছিলের বাকি লোকেরা তাদের দিকে ফিরেও তাকালো না। কেউ কেউ ওদের ডিঙিয়ে গেল, কেউ কেউ বা মারিয়ে। ডান দিক থেকে আওয়াজ উঠল, 6 রাউন্ড ফায়ার স্যার, 3 স্পট ডেড, 3 ইনজিউর্ড স্যার। ইয়েস স্যার, অল অফ দেম আর নোটেড ক্রিমিনাল স্যার। ওয়াগন বেকার স্যার। হ্যাঁ স্যার, কয়েকজন নকশালও আছে স্যার। চিত্তরঞ্জন এভিনিউ কনভেয়ার বেল্টের ফিতে হয়ে দ্রুত দিগন্তে ছুটে চলল। সে লিখল, অ্যান, আমরা এখন নিবিষ্ট চিত্তে নিজের দিকে চেয়ে আছি, শুধু নিজের দিকে। দৃশ্য 35, প্রফেসর হেলমুট ক্লান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা সবাই নিজের দায়িত্ব এড়িয়ে গিয়েছিলাম, তাই পশু শক্তি আমাদের দাসে পরিণত করতে পেরেছিল। দৃশ্য 36, কলেজের প্রিন্সিপাল উদ্ভ্রান্তের মতো এগিয়ে এলেন, বললেন, ল্যাবরেটরি ভেঙে তছনছ করে ওরা চলে গেল। ওরা সংখ্যায় ছিল 12 জন। আমার কলেজে অধ্যাপক 30 জন, ছাত্র সংখ্যা 750, আর অশিক্ষক কর্মীর সংখ্যা 27, আর দারোয়ান মালি 10 জন। প্রধান শিক্ষক উদ্ভ্রান্তের মতো এগিয়ে এলেন, কাতরভাবে বললেন, পরীক্ষার হল ভেঙে তছনছ করে দিয়ে ওরা চলে গেল। ওরা সংখ্যায় ছিল 10 জন, 500 ছাত্র পরীক্ষায় বসেছিল। খবরের কাগজের এডিটর এগিয়ে এলেন, বললেন, জনসাধারণের বিবেক বলে কিছু আছে নাকি যে তা জাগ্রত করার জন্য কলম ধরব? আসলে কি জানেন, এখন এগেনস্ট কারেন্ট, সকলেরই মোরাল ভেঙে গেছে। খবর রাখি তো, এখন কিছু কমিট না করাই ভালো। সময় আসুক, তখন দেখবেন একেবারে আগুন ছুটিয়ে দেব। বলি, আমি যে লিখবো, আমার লাইফের গ্যারান্টি কে দেবে? আরে মশাই, কাশী মিত্তিরও চিনি আর নিমতলাও চিনি, নিতান্তই মরে আছি, তাই পথটা দেখাতে পারছি না। হ্যাঁ। কলেজের প্রিন্সিপাল, ঠিক বলেছেন, আমি যে কিছু করব, আমায় প্রোটেকশন কে দেবে? প্রধান শিক্ষক, তাই তো মশাই, ওসব ঝামেলায় জড়িয়ে পড়িনি আমি। আমি শিক্ষাব্রতী, ছাত্রদের কিসে ভালো হয় তাই দেখাই আমার কাজ। আমি তাই কোষে এমন সব নোট বই লিখে যাচ্ছি যা পড়লেই শিওর সাকসেস। দৃশ্য 37, প্রফেসর হেলমুট বললেন, আমরা অন্যায়ের সঙ্গে সন্ধি করেছিলাম, অত্যাচারকে প্রশ্রয় দিয়েছিলাম। আমাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে লক্ষ লক্ষ লোকের রক্ত ঝরেছে। তারা আমাদের চৈতন্য জাগ্রত করার জন্য দধিচির মতো আত্মাহুতি দিয়েছে, তবু আমাদের চোখ খোলেনি। আমার অন্তরাত্মায় এই অশুভের ছায়াপাত ঘটেছিল। আমরা জানতাম আমরা সর্বনাশের দিকে যাচ্ছি, কিন্তু হায়, জেনেও বুঝতে চাইনি, বুঝলেও প্রতিকার করার চেষ্টা করিনি, কোনো রকম নৈতিক প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। আমরা গণতন্ত্রবাদীরা একেবারে নপুংসক হয়ে পড়েছিলাম। প্রফেসর হেলমুট তার দিকে মুখ তুলে চাইলেন, তারপর ভাঙা ভাঙা গলায় বললেন, আমার ছেলে ঠিকই বলেছিল, ইউনাক ইউনাক ইউনাক। সে লিখল, আমার খুব ভয় করে অ্যান, আমার খুব ভয় করে। না, মৃত্যু ভয় নয়, মৃত্যু তো আমোক পরিণতি, সে তো মায়ের কোলে ঠাঁই নেওয়া। আমি যে ভয়ের কথা বলছি তার কোনো শরীর নেই, তাই তোমাকে আমি বোঝাতে পারছি না। এই ভয় আমাকে নিঃসঙ্গ করে আনছে। আমার বন্ধু বান্ধব, পিতা মাতা, স্ত্রী সন্তান, ভাই বোন, প্রতিবেশী, সমাজ,
সবার কাছ থেকেই আমাকে ছিনিয়ে নিচ্ছে। আমি প্রাণপণে ওদের আঁকড়ে ধরতে চাইছি, ওরা ক্রমশ ফসকে যাচ্ছে। সবই যদি যায়, তবে ত্রিশঙ্কু আমি, আমার বাঁচার সার্থকতা কি? আমার অস্তিত্বের অর্থই বা কি দাঁড়াবে? এই কথাটা আমি বোঝাতে চাইছি, কিন্তু যদি বোঝাতে না পেরে থাকি, সেই ভয়ে সততই অস্থির। আমার এই ভয়ের চেহারাটা আমি জানি নে, তবে উৎসটা জানি। আজ এই পাইকারি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টির অক্ষমতাই আমার এই ভয়ের উৎস। সে এই পর্যন্তই লিখেছিল। চিঠিটা শেষ করার আগেই তাকে আপিস চলে যেতে হয়। অনেক রাত্রে শেষ বাসে বাড়ি ফেরার সময় দূরের এক মোড়ে কন্ডাক্টর তাকে বলে বাস সোজা যাবে, ওদিকে যাবে না, ওদিকে হাঙ্গামা হচ্ছে। কন্ডাক্টর তাকে ওখানেই নেমে যেতে বলে। সে নামে। খুব ক্লান্ত ছিল, তাই সে এক রিক্সা নেয়। রিক্সায় আস্তে আস্তে তার অ্যানের কথা মনে পড়ে। সে আর অ্যান বিদায়ের শেষ মুহূর্তে একটা ফায়ার প্লেসের সামনে চুপ করে বসেছিল। অ্যান তার হুইল চেয়ারে, আর সে কার্পেটের উপর। দৃশ্যটা তার মনে পড়ে। ওরা একটা রেকর্ড চাপিয়েছিল ডিস্ক জকিতে। রেকর্ডটা অনেকক্ষণ আগেই শেষ হয়েছিল বোধহয়, ওরা খেয়াল করেনি। রেকর্ডটা নিঃশব্দে ঘুরেই চলেছিল, আর ফায়ার প্লেসের কাঁপা কাঁপা আগুনে অ্যানের মুখ চোখ সোনালি চুল চকচক করছিল। অ্যান, তার মনে হলো একটা দীর্ঘশ্বাস চাপে। তারপর অ্যান ওর দিকে চোখ তুলে, ওর মনে হলো ফায়ার প্লেসের আগুনই অ্যানের চোখ দুটোকে এমন অস্বাভাবিক চকচকে করে তুলেছে। বলে, সো তুমি ফিরে চললে? সে ঠাট্টার স্বরে বলে, হ্যাঁ চললাম, তুমি নিশ্চয়ই আর আমাকে মনে রাখবে না। অ্যান সঙ্গে সঙ্গে ছোবল মারে, তবে তুমি কি ভেবেছ তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিচ্ছেদে কাতর হয়ে বিছানায় গিয়ে গড়াগড়ি দেব? অ্যান্ড আই শ্যাল চিউ মাই হার্ট। নিজের সম্পর্কে তোমার বেশ উচ্চ ধারণা আছে দেখছি। অ্যানের বিদ্রুপে সে কাঁচুমাচু হয়ে ওঠে, এবং সে অ্যানকে তার অজ্ঞাতসারে যে ব্যথা দিয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে, এবং এও জানায় ইংরেজি না জানার দোষেই এরকমটা হয়েছে। অ্যান যেন কিছু মনে না করে। তার কথায় অ্যান হেসে ফেলে, বলে সরি। তাদের পাড়াটা যে অস্বাভাবিক থমথমে হঠাৎ সে টের পায়, এবং পর মুহূর্তেই অন্ধকার থেকে কেউ একজন হুকুম করে, হ্যান্ডস আপ। সে ব্যাপারটায় আমল দেয় না। রিক্সাওয়ালা তাকে বলে, বাবু হাত উঠাইয়ে। তার অভিমান আহত হয়। সে রাগত ভাবে বলে, এই তুমি চলো তো। সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে এক কনস্টেবল বেরিয়ে এসে ঘাড় ধরে তাকে রিক্সা থেকে টেনে নামায় এবং বলে, সারা কানে কথা ঢোকে না? সে কনস্টেবলকে জিজ্ঞাসা করে কেন তাকে হাত ওঠাতে হবে। কনস্টেবল বলে, আমার হুকুম। সে জিজ্ঞাসা করে, এমন হুকুম দেবার অধিকার তাকে কে দিল? কনস্টেবল তখন রাইফেলের নল তার তলপেটে ঠেকিয়ে বলে, এই দিয়েছে। সে তখন আকাশের দিকে তাকায় এবং কোনো তারা দেখতে পায় না। নিদারুণ ভয়ে সে অসাড় হয়ে যায় এবং কনস্টেবলের হুকুম মতো মাথার উপরে হাত তুলে বাড়িতে ঢোকে। তার স্ত্রী দরজা খুলে দেয় এবং সে ভিতরে ঢোকে। তারপর জামা কাপড় ছেড়ে বিছানায় গিয়ে শোয়। তার স্ত্রী জিজ্ঞাসা করে সে খাবে কিনা। সে তার স্ত্রীর কথার কোনো উত্তর দেয় না। তার স্ত্রীর সেই জন্য প্রচন্ড অভিমান হয়। তারপর তার স্ত্রী বিছানায় উঠে আসে এবং অন্যদিকে পাশ ফিরে শোয়ে। কিছুক্ষণ কেউই কারোর শরীর স্পর্শ করে না। পরে তার স্ত্রী এগিয়ে আসে এবং তার গায়ে হাত রাখে এবং জিজ্ঞাসা করে সে আজ খুব ক্লান্ত কিনা। সে জানায় সে আজ বিশেষ ক্লান্ত নয়। তখন তার স্ত্রী আরো একটু ঘনিষ্ঠ হয় এবং তাকে জিজ্ঞাসা করে সে মানে তার স্ত্রী ঘুমিয়ে পড়বে, না অন্যান্য দিন যা হয় আজও তাই হবে। এই প্রস্তাব তার মনে ধরে এবং সে সম্মতি জানায়। এরপর তার স্ত্রী বাহু পাশে তাকে বেঁধে ফেলে এবং তার মুখে চুমু খায়। সেও চুমু খাবে বলে ভাবে, কিন্তু বোধ করে তার শরীরে তেমন সাড়া যাচ্ছে না। তখন সে ভাবে পরিবেশটা আরেকটু উন্নত করতে পারলে হয়তো তার শরীরেও সাড়া জাগবে। তাই সে হঠাৎ খাট থেকে নেমে পড়ে এবং তার স্ত্রী তাকে হঠাৎ নেমে যেতে দেখে কিছুটা বিস্মিত হয়, এবং সে মানিকের কাছ থেকে কিনে আনা লাঠির মতো একটা বৃহৎ ধূপকাঠি জ্বালায় এবং সে পুনরায় খাটে এসে শোয়। ধূপকাঠির সুগন্ধে তার স্ত্রীর শরীরে কামের জোয়ার এসে যায় এবং তার স্ত্রী কাতরভাবে তার সহযোগিতার জন্য
পুনঃ পুনঃ আবেদন জানায়। তার স্ত্রীর আবেদনে সে কিঞ্চিত বিচলিত বোধ করে এবং সাড়া দেবে বলে মনস্থ করে, এবং তখনই তার খেয়াল হয় যে নিরোধের প্যাকেটটা তার জামার পকেটে আছে। সে কথা তার স্ত্রীকে জানায় এবং তার স্ত্রী ছটফট করতে থাকে। সে আবার খাট থেকে নামে এবং জামার পকেট থেকে নিরোধের প্যাকেটটা বের করে নেয় এবং বাথরুমে চলে যায়, এবং বাথরুমে গিয়ে সে সম্পূর্ণ নিরাবরণ হয় এবং আয়নার সামনে দাঁড়ায় এবং আকস্মাৎ একই বলে চিৎকার করে ওঠে। তার হাত থেকে নিরোধের প্যাকেট খসে পড়ে যায়। সে থরথর করে কাঁপতে কাঁপতে আপন মনে বলে ওঠে, আমি হিজড়ে হলাম কখন? সে তাড়াতাড়ি দরজার ছিটকিনি এবং খিল বন্ধ করে দেয়। এই রূপে কিয়ৎকাল অতিবাহিত হইবার পর বিস্ময়ের প্রথম ধাক্কা কাটিয়া গেলে সে বোধ করে তাহার খারাপ লাগিতেছে না। সে বেশ হালকা বোধ করে, বরং জীবনে এই প্রথম সে তাহার চতুর্দিকে একটা সঙ্গতিময় জগৎ দেখিতে পায়। সে এই ভাবিয়া পুলকিত হয় যে এখন সে আর একা নহে। তাহার গলার স্বর ক্রমে পরিবর্তিত হইতে থাকে এবং হাঁটা চলায় হিজড়ার স্বাভাবিক ছন্দ ফুটিয়া ওঠে। সে পরম যত্নে নিরোধের প্যাকেটটি মেঝে হইতে কুড়াইয়া লয় এবং প্যাকেট হইতে একটি নিরোধ বাহির করিয়া ফুঁ দিয়া বেলুনের মতো ফুলাইতে থাকে এবং বেলুনগুলি সুতা দিয়া বাঁধিয়া বাথরুমের দড়িতে ঝুলাইয়া দেয় এবং বেলুনের গায়ে ঠোনা মারিয়া উল্লাসের সহিত হাতে তালি দিতে দিতে বলিতে থাকে, খোকার গালে চুমা খাবো গ খোপার মা, রাঙা রাঙা খোকার গালে চুমা খাবো গ খোকার মা। এবং ক্রমাগত হাতে তালি বাজাইয়া সে হিজড়া নাচ নাচিতে থাকে এবং এখনই আর সন্তান নয়, 3টির পরে কখনোই নয়, এই রমণীয় সঙ্গীতটি যত্ন সহকারে গাহিতে থাকে। তাহার গানের শব্দে পরিবারস্থ সকলের ঘুম ভাঙিয়া যায় এবং তাহারা সকলে আসিয়া বাথরুমের সামনে ভিড় করিয়া দরজায় দুমদুম করাঘাত করে এবং তারস্বরে কাহাকে যেন ডাকিতে থাকে। ছেলেমেয়েরা ডাকে বাবা বাবা, মা ডাকে খোকা খোকা, বউ বলে ওগো ওগো, এবং বাহিরে তাহাদেরও আওয়াজ ছাপাইয়া তালে তালে বোমা ফাটে, বুম বুম। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন গৌরকিশোর ঘোষের রাজনৈতিক রম্য কাহিনী পশ্চিমবঙ্গ এক প্রমোদ তরণী হা হা। গল্প কেমন লাগলো জানানোর জন্য খোলাই আছে মন্তব্যের বাক্স এবং ফেসবুকের পেজ। চলে আসুন, জমে উঠুক আড্ডা। নিজের কোনো বিশেষ গল্প শোনার ইচ্ছে দাবি দেওয়া থাকলে তাও জানিয়ে ফেলুন নিঃসংকোচে। দেখা হবে আবার খুব শিগগিরই। ভালো থাকুন, ভাবনায় চেতনায় সংগ্রামে থাকুন। আজ আসি।